এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান। ইকোসোকের সভাপতি ও সহ সভাপতির সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক। বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। বন সুবিধার অপব্যবহার করে 108 কোটি টাকার রাজস্ব ফাঁকি। ফেঁসে যাচ্ছে চট্টগ্রামের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিকেএমই এর। চট্টগ্রাম বন্দরে 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় পণ্য নষ্টের অভিযোগ। সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। বন্যায় বিপর্যস্ত বান্দরবানের অর্থনীতি ও পর্যটন কেন্দ্র 8 দিন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন 30,000 মানুষ। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, পুনর্বাসনের আশ্বাস। এবং গাড়ির বাজারে অবস্থান শক্ত করতে দক্ষিণ আফ্রিকায় বড় বিনিয়োগ টয়োটার। বছরে প্রায় 1.5 লাখ হিলাক্স উৎপাদনের লক্ষ্য। লোকসান সামলাতে নতুন মডেলের ইভিতে জোর ভলভোর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি 3 বছর বৃদ্ধি ও মসৃণ উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসোকের সভাপতি ও সহ সভাপতির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসোকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসোকের সহ সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেলজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বহু প্রতিকূলতার কারণে বাংলাদেশের পূর্ব নির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল গ্রহণ করতে পারেনি। ইকোসোকের সভাপতি ও সহ সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবার কর ফাঁকির মামলায় ফেঁসে যাচ্ছেন চট্টগ্রামের জাদিদ অ্যাপারেলস লিমিটেড। কাস্টমসের তথ্য বলছে, বন সুবিধার অপব্যবহার করে 108 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে এই প্রতিষ্ঠানটি। বাতিল হতে পারে এর বন্ড লাইসেন্সও। কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই। বাণিজ্য দুর্নীতি দূর করতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ টিআইবির। অভিযোগ নিয়ে স্পষ্ট কোনো জবাব দেননি জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাদিদ অ্যাপারেলস প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা তৈরি পোশাক রফতানির শর্তে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রি করে 260 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ তদন্তে নামে চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট। 2025 সাল জুড়ে জাদিদ অ্যাপারেলসের আমদানি রফতানি ও ইফিসিয়েন্সির তথ্য সরজমিনে যাচাই বাছাই করা হয়। গেল মার্চে দেয়া তদন্ত প্রতিবেদনে জানানো হয়, বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স বন্ড গুদাম থেকে অবৈধভাবে অপসারণ করে শুল্ক কর বাবদ প্রায় 108 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুপারিশ করা হয় জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের। বড় অঙ্কের রাজস্ব ফাঁকির কারণ জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে 10 মিনিট সময় চান তিনি। এরপর দফায় দফায় ফোন কল যোগে আর খুদে বার্তাতেও মেলেনি তার কোনো উত্তর। মুজিবুর রহমান মজুমদার সাহেব বলছেন? জি জি, কাস্টমসের একটা ইস্যু ছিল, তো একটা আলোচনা করতাম। আমি কি একটু পরে ফোন করতে পারি? জি জি, 10 মিনিট পরে করি। জি জি জি। এ অবস্থায় বন্ডের অপব্যবহার বন্ধে দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমই। কোন রকম বিন্দুমাত্র ছাড় যেন দেওয়া না হয়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমার মেম্বার হোক আর যেই হোক। কিছু সংখ্যক আমি মনে করি এরা ব্যবসায়ী নামে দুর্বৃত্ত, এবং এই দুর্বৃত্তায়নের কারণে প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়।
রাজস্ব সুরক্ষায় অপরাধী কাউকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার পরামর্শ টিআইবির। এটা এমন না যে তারা এক হাতে শুধু একভাবে করছেন, এখানে সব কর্মকর্তাদের যোগ সাজস্য আছে। কাজেই এই পুরো বিষয়টাকে প্রতিরোধের জায়গাটা বেশি গুরুত্ব দেওয়া হলে আমরা মনে করি যে রাষ্ট্রের জন্য উত্তম। বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির অপরাধে জড়িত প্রতিষ্ঠানের দ্বিগুণ অর্থ জরিমানা, বন্ড লাইসেন্স বাতিল হওয়া সহ নানা শাস্তির কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বন্ড সুবিধা ও এর অপব্যবহার এবং কাস্টমস নজরদারির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে এই সময়ের বাণিজ্যে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বাণিজ্যে আমরা যে প্রতিবেদনটি আমাদের সহকর্মী সাইফুরের যে প্রতিবেদনটি দেখলাম, যে বন্ড বাতিল হওয়ার যে বিষয়টি, আসলে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি এই বন্ড প্রক্রিয়াটি কিভাবে হয়ে থাকে, এই বিষয়টা আমাদের একটু জানাবেন। দেখেন, এটা সেই গার্মেন্টস সেক্টরের শুরুর দিকে একেবারে আমাদের গার্মেন্টস সেক্টরের যিনি অন্যতম উদ্যোক্তা, প্রথম যিনি পথ প্রদর্শক বলবো, সেই নুরুল কাদের সাহেব, দেশ গার্মেন্টস, ওনার সময়, এবং আমাদের আপনাদের নিশ্চয় মনে আছে এনবিআর একজন মেম্বার ছিলেন আকরাম সাহেব নারায়ণগঞ্জে, পরবর্তীতে তিনি এমপিও ছিলেন। উনি তখন এসি ছিলেন। ওই সময়ে সেই ধরেন 80-র দশকের একেবারে গোড়ার দিকে, 81-82 এই সময়ে এই বন্ড সিস্টেমটার প্রবর্তন ঘটে। এবং এই বন্ড মানে হচ্ছে আমার একটা সে মনে করেন একটা আমার এই বিল্ডিং বা আমার একটা এই রুমটা একটা বন্ডেড এরিয়া। প্রথম যেটা ছিল যে বিদেশ থেকে মালটা আসলে পরে ওখানে একটা গোডাউনের মধ্যে বন্ডের আন্ডারে একটা গোডাউন তালা দিয়ে রাখা হইতো। সকালবেলা বন্ডের একজন অফিসার যাইতেন, ওখান থেকে মাল বের করে দিতেন, ওইটা সারাদিন কাটিং হইতো, এরপরে ওইটা সিলাই টিলে হয়ে রপ্তানি হইতো, পরদিন আবার দিতেন, ওই সন্ধ্যাবেলা উনি তালা দিয়ে চলে আসতেন। মানে ওইটা কমপ্লিটলি তাদের আন্ডারে ছিল। পরবর্তীতে এটা আরও ডেভেলপ হয়ে টোটালটা ফ্যাক্টরির আন্ডারে গেল এবং বন্ডেড একটা এরিয়া হলো। পরবর্তীতে আবার এটা পুরা বিল্ডিং, মানে ফ্যাক্টরির পুরা বিল্ডিংটাই বা ওই প্রিমিজেসটাই বন্ডেড এরিয়া হিসাবে গণ্য করা হচ্ছে এখন। আচ্ছা, এখন বন্ডের আওতায় আমরা বিদেশ থেকে যে কোনো আমদানি নিষিদ্ধ হইবেন পণ্য আমরা উইদাউট ডিউটিতে, উইদাউট এনিথিং আমরা আনতে পারি পুনর্রপ্তানির জন্য। কিন্তু এই মালটা এনে যদি কেউ রপ্তানি না করে বাজারে বিক্রি করে দেয়, এটাই হচ্ছে সমস্যা। এবং সাধারণত যেটা বলা হয়ে থাকে বন্ডের অপব্যবহার, আপনি দেখেন তো এই পর্যন্ত বন্ডের যারা এরকম কাপড় এনে বিক্রি করে দেয় তাদের কেউরে ধরে কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে এরকম কোনো ইতিহাস আছে কিনা আমার জানা মতে নাই। আসলে এখানে ব্যর্থতাটা কার যে পানিশমেন্ট দেওয়া যাচ্ছে না, যে জিনিসটা আসলে তাকে আবার বাইরে রফতানি করার কথা ছিল সেটি দেশের বাজারে যখন সেটা আমি বলছি। এই যে পানিশমেন্ট দেওয়া হইল না, আর যে আনলো এই তো একতরফা না, সে তো একা দায়ী না, যারা তাকে ছাড় দিল তাদেরও তো যোগসাজশ আছে। তাহলে এনবিআর কি তাদের কাউকে এই পর্যন্ত যে আনলো এই ধরনের কাউকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি কি দিয়েছে? আমার জানা মতে নাই। আমরা বহুবার বলেছি, ইভেন এই ঘটনার প্রেক্ষিতে বলছি তদন্ত করা হোক। যদি প্রকৃত অর্থেই এই জাদিদ অ্যাপারেলস এই অন্যায়টা করে থাকে, এই ধরনের দুর্বৃত্তায়ন করে থাকে এবং বন্ডের আওতায় কাপড় এনে বিক্রি করে থাকে, তাহলে তার অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। বছর 1-1.5 বছর আগে আমার কাছে এক ফ্যাক্টরির মালিক আসলো, তার এখানে কাস্টমস থেকে অডিটে গিয়েছে, অনেক বড় প্রতিষ্ঠান, বন্ডেড মানে তার কম্পোজিট গার্মেন্টস ইউনিট, অনেকগুলি তার প্রিমিসেসের ভিতরে অনেকগুলি বিল্ডিং, এখানে ডাইং, ওখানে নিটিং, ওখানে গোডাউন, ডাইংয়ের আবার কয়েকটা শেড আছে, বিভিন্ন রকমেরই আছে। তো উনি ওখানে কাস্টমস থেকে তদন্তে মানে ইয়েতে গেল, রেগুলার এমনি একটা তদন্তে গেল। তো গিয়ে এসে উনি রিপোর্ট দিলেন যে মালামাল উনি পেয়েছেন। তো লেখছেন উনি যে ওই যে বন্ডেড স্পেসিফিক্যালি যেখানে যে গোডাউনে মালটা থাকার কথা ওখানে না থেকে এটা প্রোডাকশন এরিয়ার মধ্যে কোনো একটা জায়গা আছে। তো উনি লিখলেন যে ওই প্রোডাকশন এরিয়াতে এটাকে নিয়ে রাখা হয়েছে বাইরে বিক্রি করার জন্য। তো একটা প্রোডাকশন এরিয়ার মধ্যে বাইরে বিক্রি করার জন্য মাল নিবে না, ওইটা প্রোডাকশন করার জন্য নিবে। তো এখন যদি ওই যে কাস্টমসের ওই কর্মকর্তা, ও তো আরেক দুর্বৃত্ত, ও তো ওখানে হয়তো পয়সার ধান্দাবাজি ঠিক মতো হয় নাই,
না হতে সে এই ধরনের একটা রিপোর্ট দিয়া ওই ফ্যাক্টরিকে হেনস্থা করার জন্য করা হয়েছে। এই তো জায়গাটা এখন আসলে- বন্ডের অপব্যবহার আপনি কোনটাকে ধরবেন? যে কাপড় বিক্রি করলো সেটাকে অপব্যবহার, নাকি এখানে এই যে উনি এসে একটা রিপোর্ট দিলেন এই যে কাপড় বিক্রি মানে এই কেমিক্যালস বিক্রি করে ফেলার জন্য অপসারণের জন্য সে ওখানে নিয়ে রাখছে, বিষয়টাকে আপনি কোন দিকে দেখবেন? এখন আমি তো মনে করি যারা যারা এই ধরনের কর্মকাণ্ড করে প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি করে তারাও আরেকটা তাদের বিরুদ্ধেও পানিশমেন্ট হওয়া উচিত, একতরফা হওয়া উচিত না। আমি পরিষ্কার বলবো, অ্যাজ এ প্রেসিডেন্ট বিকেমি, আমার কোনো মেম্বার হোক বা যে কেউ হোক যদি বন্ডের আওতায় কোনো কিছু এনে বিক্রি করে দেয় তার পানিশমেন্ট হইতে হবে, এর কোনো বিকল্প নাই, এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। কিন্তু এই সামান্য কিছু আইনগত ত্রুটি বিচ্যুতি কি, যেমন ধরেন বলা হচ্ছে যে আপনি ওই আপনার ইয়ের থেকে যে গোডাউন থেকে মালটা নিবেন, এই মালটা নেওয়ার আগে আপনাকে ইউডি করতে হবে, করতে হবে ইত্যাদি ইত্যাদি, ইউপি করতে হবে ইত্যাদি বিষয় আছে। এখন দেখা গেল আমরা যে ডাইং করি, আমি আজকে সকালবেলা মনে করেন 5 টন কাপড় পাঠাই দিলাম আপনার কাছে, আপনার ডাইং আছে, আপনি কিন্তু ওই আমি বললাম এটা আমার খুব আর্জেন্ট, আমাকে আজকেই রাত্রে ডাইং করে আমার এটা দিতে হবে। তা আপনি কি করলেন, ওইটা নিয়ে ওই আজকেই আপনি কেমিক্যাল আইনে আপনি ইয়ে করলেন, এইভাবে আপনি 1 দিন 2 দিন করলেন, এর মধ্যে যদি ওখানে অডিট যায় গিয়ে দেখবে যে আপনি যতটুকুর ইউডি পারমিশন নিয়ে রাখছিলেন তার চেয়ে বেশি আপনি খরচ করে ফেলছেন, মানে ওই যেরকম থাকার কথা নাই, কারণ এর মধ্যে তো আপনি এখানে আরো প্রোডাকশন করেছেন যেটার হয়তো অনুমোদন আপনি আরো পরে নেবেন। আপনাকে যাইতে হবে বছরে একবার, আমি হিসাব দিচ্ছি, আপনাকে আপনি মিলাবেন ওই জায়গায়, আমি বছর শেষে আপনাকে হিসাব মিলাই দিতে পারলাম কিনা, আমি এই বছর কতটুকু নানা আইটেম আমি এনেছি এবং তো কতটুকু আমি কনজিউম করেছি বা উৎপাদন করেছি সেইটা আমি বছর শেষে মিলাই দেবো। আপনি মাঝখানে গিয়ে একদিন দেখবেন যে ওখানে ওইটা হিসাব মিলবে না, তো এটা কখনোই মিলবে না, অসম্ভব। কারণ আমি তো প্রতিদিন ওখান থেকে নিয়ে খরচ করতেছি, তো আমি কি প্রতিদিন কি কাস্টমসে গিয়ে আমি কি অনুমোদন নিতে যাব নাকি? এটা হইতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের লোকজন সাফারিংস থাকে, এই ধরনের সাফারিংস বন্ধ করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার জন্য অনুরোধ করব। কিন্তু তারা জীবনে কোনোদিন যারা কাপড় বিক্রি করতে তাদের ধরে না, কারণ হচ্ছে যে যারা কাপড় বিক্রি করার জন্য আনে তারা তো জানি তারা অপকর্ম করবে, তারা আনার আগে যেখানে যাকে যা দেওয়া দরকার সব জায়গায় দিয়ে সব রাস্তা পরিষ্কার করে রাখে। এবং দেখবেন আমাদের প্রকৃত ব্যবসায়ীদের নানা সময় অভিযোগ আসে যে তার মাল আটকায় রাখছে, মাল দিচ্ছে না, কিন্তু ওইরকম যারা বিক্রি করার জন্য আনে তাদেরটা কিন্তু আসার পরে 1 ঘন্টাও দেরি হয় না বের হইতে, বের করে নিয়ে গিয়ে ওইটা বিক্রি করে। আপনি বিষয় অলরেডি বললেন দুর্বৃত্তদের কথা, যে কথাটি বললেন, একটু আমি আরেকটু জানতে চাই যে এআরও বা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এখানে তাদের সাথে এক ধরনের আর্থিক একটা নেগোসিয়েশন হয় বলে আমরা গুঞ্জন আসে, এই বিষয়টা আসলে কিভাবে প্রক্রিয়া হয় এবং এখানে এআরওর ভূমিকাটা কতটুকু থাকে আসলে? দেখেন, এগুলি তো বললে আমার এনবিআর এর কর্মকর্তা বা উপরের লেভেলের কর্মকর্তারা ওনারা অখুশি হন অনেক ক্ষেত্রেই আমি এই সব কথা বললে। আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি। একটা বড় প্রতিষ্ঠান 4 মেগাওয়াট সোলার প্যানেল, সব সোলার প্যানেল সিস্টেম, পুরো সিস্টেম আনছে, এটা একেবারে যথারীতি প্রজ্ঞাপন অনুযায়ী ছাড় করে ইনস্টল করে ফেলছে। পরবর্তীতে আবার 2 মাস বা 3 মাস পরে আবার 2 মেগাওয়াট আবার আসছে, আসার পরে আবার মালটাকে আটকাই দিছে। কেন আটকাইছে বুঝতেই পারছেন। শুরুতে তার সাথে ওই যে বললেন, যাদের কথা বললেন, ওখানে নেগোসিয়েশনটা বোধহয় ঠিক মতো হয়নি, না হতে সে ওখানে একটু পেজ দিয়ে এটা উপরে পাঠাইছে। তো উপরে পাঠাইছে, উপরে আবার ম্যাক্সিমাম অফিসার ভালো, মানে সাধারণত উপরের লেভেলের অফিসাররা অনেক ক্ষেত্রে এগুলিকে প্রমোট করার চেষ্টা করেন, কিন্তু কিছু অফিসার আবার থাকেন এই ধরনের কিছু পেস্ট পাইলেই ওনারা ওইটার আবার পেস্টটাকে আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেন আর কি। তো এরকম এক অফিসার পরে এটাকে আটকে দিলেন, অথচ ওনারাই সিদ্ধান্ত নিছেন যে ওই যিনি আটকালেন ওনারও কিন্তু সই আছে সিদ্ধান্তে যে এই ধরনের যে সিস্টেম, মানে ওই যে সিস্টেমটা কোনটা আমি বলি, যে সোলার প্যানেলটা যে ইয়েটার মধ্যে বসবে, ট্রেটা বা যেটার মধ্যে বসবে, এটাকে নামটা ভুলে গেলাম, আচ্ছা ওইটা যদি সেপারেটও আসে, একসাথে যদি আসে, তাহলে এটার
সিস্টেম হিসেবে গণ্য করে এটাকে ছাড় দেওয়া হবে, এই সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। কিন্তু হঠাৎ করে ওই দিন উনি এটাকে আটকে দিলেন। ওই যে সোলার যে প্যানেলটা ছাড় দিবেন, কিন্তু যেটার মধ্যে বসবে সেটা ছাড় দিবেন না। তো সেটা ছাড় দিবেন না, ওইটাকে আবার সেপারেট একটা কোডে, সেই কোডে গিয়া সেটার ডিউটি দিয়ে নিতে হবে। তো এই অবস্থা এরপরে বলছে নাহলে ব্যাংক গ্যারান্টি দিতে হবে, এই নিয়ে দীর্ঘদিন এটা আটকায় রইল। শেষমেশ এটা আসছে আমার কাছে, আসার পর আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে জানানোর পর উনি এটা মিটিংয়ের মধ্যে, ওখানে সব মেম্বাররা ছিলেন, তো ওনারাও বুঝলেন কে আটকাইছে। মানে আমি যখন ঘটনাটা বললাম ওনারাও বুঝে গেছেন, কারণ ওনারা জানেন যে ওই চিরং কাস্টম হাউসে এই ধরনের অফিসারটা কে। তো ওনারাও ওইটা তখন বুঝলে তখন মেম্বার একজন বললেন যে অমুকে করছে এটা, আচ্ছা ঠিক আছে। তো এটা এরপরে ওনারা এটাকে ছেড়ে দেওয়ার জন্য ওনারা এখান থেকে নির্দেশ দিলেন, ওনারা ওখান থেকে ছাড়লেন না ছেড়ে কী করলেন, লিখিতভাবে অনুমোদন দেওয়ার জন্য এনবিআরকে পাঠানো হলো। তখন এনবিআর এটাকে লিখিতভাবে অনুমোদন দিতে গেলে কিছু জটিলতা আছে। চেয়ারম্যান সাহেব আমাকে বললেন যে এক কাজ করেন, এটা নিয়ে গিয়ে পরবর্তীতে এটা কোনো ব্যবস্থা করা যায় কিনা দেখেন। তাই আমি বললাম কেন, আপনারা তো নীতিগত সিদ্ধান্ত নিয়েছেনই এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলি এইবারের বাজেটে আপনি সব শেষ করবেন, সমাধান করে দেবেন, যাতে এই ধরনের পেজ দিয়ে কেউ এটাকে আটকাইতে না পারে। তাইলে আপনি ওইটার আলোকেই আপনি এটা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তো পরে উনি বোধহয় নির্দেশনা দিয়েছেন এটা ছেড়ে দেওয়ার জন্য। ততদিনে 35 লক্ষ টাকা পোর্ট ড্যামারেজ আর কন্টেন্ট ড্যামারেজ কিন্তু ওই প্রতিষ্ঠানকে দিতে হয়েছে। তাহলে এবার বুঝেন যে এখন অনেক সময় আমাদের মন্ত্রী মহোদয় বা সরকারের উচ্চ লেভেলের ওনারা বলেন যে আপনারা ঘুষ দেন কেন, ঘুষ বন্ধ করে দেন। সমস্যা হচ্ছে ওই জায়গাতেই আমরা যদি শুরুতে তারপরও দেয়, যখন ডিমান্ডটা যখন একটু বেশি হয়ে যায় তখন আমাদের লোকজন এটা আর দিতে চায় না। বাট ছোটোখাটো ডিমান্ড কিন্তু ফুলফিল করে নিচের দিকে করে এটাকে করা হয়। তো সেই অবস্থায় তো পরবর্তীতে মালটা, অথচ ওইটা ওই পার্টটুকুর যেটা আসছিল কি বলে ডিউটি দিলে 23 লাখ কত টাকা, আমি পরে হিসাবটা নিলাম যে ডিউটি দিলে কত দিতে হইতো, ডিউটি দিলে তার 23 লাখ দিতে হইতো, কিন্তু এই মাল আটকায় রেখে তাকে শেষে 35 লাখ দিতে হয়েছে। এবার বুঝেন খাজনার চেয়ে বাজনা বেশি। এই হচ্ছে আমাদের মানে কাস্টমসের জটিলতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালো, আপনি দেখেন মাসে মানে হাজার ডকুমেন্টস, হাজার পণ্য মানে ছাড় হইতেছে। কয়টা সমস্যা হয়? সমস্যা কিন্তু বেশি হয় না, অল্প হয়, কিন্তু যে অল্পটাই কিন্তু ওই একজনের একটা ঘটনাতেই দেখা যায় ওই প্রতিষ্ঠানটা জীবনের লেগে ধ্বংস হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে আমাদের কাছে। আমরা আরো ঘটনা শুনতাম, কিন্তু আজকে একটাই ঘটনা শুনলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি সবশেষে আমাদের দাবি থাকবে যে বন্ডের অপব্যবহার যাতে বাংলাদেশে না হয় এবং যারা এর সাথে জড়িত সে যেই হোক না কেন সে যেন শাস্তির মুখোমুখি তাকে পড়তে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরে কয়েক হাজার কোটি টাকা মূল্যের পণ্য বোঝায় 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না। 15 বছর আগে এসব পণ্য নিলামে বিক্রির জন্য 80 দফায় চিঠি দেওয়া হলেও নানামুখী জটিলতায় নষ্ট হচ্ছে এই কন্টেইনারগুলো। শাখাউত ত্রিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিডার জড়ো করে মাইকে দর ডেকে উন্মুক্ত পদ্ধতিতে প্রতি মাসে 20 থেকে 30টি কন্টেনার পণ্য নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে কমলা, মাল্টার মতো ফল যেমন থাকে তেমনি থাকে খেজুর, আদা সহ অন্যান্য পচনশীল দ্রব্য। আর কিছু কন্টেনার পণ্য বিক্রি হয় ই অকশনের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে বন্দরের বিভিন্ন শেডে নিলামের জন্য হস্তান্তর করা 2748 টিউএস 20 ফুট সাইজের এবং 6618 টিউএস 40 ফুট সাইজের কন্টেনার পণ্য নষ্ট হওয়ার পথে। বন্দরের বর্তমান ক্যাপাসিটির সাপেক্ষে প্রায় 15 থেকে 20% আমার সবসময় এই অকশনেবল কন্টেনার দ্বারা অকুপাইড থাকে। আমার এটা যদি চলে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বিশাল
এরিয়া পাবো যেখানে নতুন করে আমরা আমদানি রপ্তানি পণ্য এখানে হ্যান্ডেল করার জন্য জায়গা পাবো। তবে কাস্টম হাউস বলছে 2697টি কন্টেনার নিলামের জন্য অন্তর্ভুক্ত করা হলো, অনুমোদন মিলেছে 1619টির। এর বাইরে 2025 সালে 493টি এবং চলতি বছর আরও 495টি কন্টেনার নিলাম প্রক্রিয়া শেষ করে বিডারের কাছে খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ 1.5 বছরে মাত্র 988টি কন্টেনার খালাস হলো, বিপরীতে নিলামের জন্য যুক্ত হয়েছে আরও কয়েকশোটি। যেহেতু এটা একটা প্রক্রিয়া থাকে এবং আইনি এবং বিধি মোতাবেকভাবে এটা করতে হয়, যার কারণে হয়তো প্রক্রিয়াগত কারণে হয়তো দেরি হতে পারে, তবে সর্বোচ্চ গতিশীলতার মাধ্যমেই এখন করা হচ্ছে। কন্টেনার ছাড়াও 1,06,372 প্যাকেজ এলসিএল পণ্য এবং 6,919 বাল্ক পণ্য নিলামের অপেক্ষায় রয়েছে। কন্টেনারের পরিবর্তে এসব পণ্য খোলা অবস্থা থাকায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পেরিশেবল গুডস তো আর 1 মাসের সময়সীমা দিয়ে আমদানিকারকরা আনে না, যখনই আসে ওটার ক্ষেত্রে একটু কাস্টম কর্তৃপক্ষ সজাগ হওয়া উচিত। নিলামে দীর্ঘসূত্রিতার ফলে একদিকে যেমন আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের আন্তর্জাতিক বাজার মূল্য $2,500 মার্কিন এবং 40 ফুট সাইজের কন্টেনারের মূল্য $5,000 মার্কিন। এছাড়া বিশেষায়িত রেফার কন্টেনারের মূল্য অন্তত $30,000 মার্কিন। এখানে কনসাইনির ফল্টের কারণে দেখা যাচ্ছে যে কন্টেনারকে অ্যারেস্ট করে রাখা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেসপন্সিবল করা হয় কন্টেনারকে, নট টু দ্য কার্গো, কিন্তু হওয়া উচিত উল্টা। তো আমরা মনে করি যে চিটাগং পোর্ট অথরিটি এবং কাস্টমস এনবিআর বিশেষ করে এই বিষয়টাকে ভালোভাবে দেখবে। চট্টগ্রাম বন্দরে বছরে 34 লাখের বেশি আমদানি রপ্তানি কন্টেনার হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটি প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করে। ফেরদৌস লিপি যাচ্ছে তার কাছে। লিপি, চট্টগ্রাম বন্দরে নিউ মরিন কন্টেনার টার্মিনাল, চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরে যেসব টার্মিনালগুলো আছে সেগুলো দেশি বিদেশি কোনো সংস্থার কাছে ইজারা যেন না দেয়, তার প্রতিবাদে কিন্তু বিভিন্ন সংগঠন, বিশেষ করে বন্দর রক্ষা কমিটি, শ্রমিক কর্মচারীদের সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে বন্দর রক্ষা কমিটির প্রতীকী গণ অনশন কর্মসূচি এই প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন এবং তাদের দাবি হচ্ছে চট্টগ্রাম বন্দরের বিশেষ করে এনসিটি এবং সিসিটি এগুলো কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান, যেখানে এই প্রতিষ্ঠানগুলো আসলে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে, ফলে নতুন করে এখানে বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নেই বলে বক্তারা দাবি করছেন এবং সে সঙ্গে তারা দাবি করছেন যে ইতিমধ্যে এনসিটি কিন্তু দেশীয় অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ পরিচালনায় কিন্তু লাভজনক অবস্থান রয়েছে, যেখানে এই বন্দর বার্ষিক 11 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা, সেখানে দেখা গেছে যে বর্তমানে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে এবং একইভাবে বন্দরের যে অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো যেন শুধুমাত্র বিদেশিরা, দেশীয় কোনো কোম্পানি যেন ইজারা দেওয়া না হয়, সেই প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় যুক্ত বলে বক্তারা দাবি করছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের স্থাপনাগুলোর পাশে কিন্তু নৌবাহিনী ঘাঁটি, বিমান ঘাঁটিনি সহ বিভিন্ন যে তেল কোম্পানিগুলো রয়েছে সেগুলো স্থাপনা রয়েছে, ফলে এর সাথে জাতীয় স্বার্থ জড়িত বলে বক্তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে বন্দর রক্ষা কমিটির প্রতীকী গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। দেখছেন এ সময়ের বাণিজ্য। গেল অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল ভ্রমণ খাত থেকে রফতানি আয় এসেছে $45 কোটি। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে বছর ব্যবধানে এ খাতে রফতানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 21%, তবে তা লক্ষ্যমাত্রা থেকে খানিকটা পিছিয়ে।
গেল অর্থবছরের প্রথম 10 মাসে সেবা খাতে রফতানির লক্ষ্যমাত্রা ছিল $701 কোটি 45 লাখ। তবে এ সময় দেশে রফতানি আয় এসেছে $596 কোটি 98 লাখ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি কমেছে 14.89%। এ সময় ভ্রমণ খাত থেকে রফতানি আয় এসেছে $45 কোটি 51 লাখ, যা লক্ষ্যমাত্রার চেয়ে 4.3% কম। তবে এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 21%। গেল অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাসে ব্যবসা সম্পর্কিত ভ্রমণ খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল $7,40,000। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে এ সময় আয় হয়েছে $10,80,000, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 46% বেশি আর এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 77% বেশি। এই সময় শিক্ষা সম্পর্কিত ভ্রমণ থেকে রফতানি আয় এসেছে $4 কোটি 44 লাখ, যা লক্ষ্যমাত্রার তুলনায় 11% কম। আর পর্যটন খাতে রফতানি আয় এই সময় লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে 10%, আর এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় কমেছে 1.3%। অন্তরা সেন, সময় সংবাদ। বন্যায় বিপর্যস্ত পাহাড়ি জনপদ বান্দরবান 8 দিন পর খুলেছে পর্যটন কেন্দ্রগুলো। তো দ্রুত ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ব্যবসায়ীরা। অন্যদিকে বন্যায় ক্ষতি হয়েছে 2000 হেক্টরের বেশি ফসলি জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। চলতি মাসে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে তলিয়ে যায় জনপদ। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির কারণে অনেক সড়কে ধসে পড়ে পাহাড়, যোগাযোগ বিচ্ছিন্ন হয় অনেক এলাকা। এতে 8 থেকে 15 জুলাই বন্ধ হয়ে যায় জেলার সব পর্যটন কেন্দ্র। অনেকে বাতিল করে দেন আগাম হোটেল বুকিং। এতে লোকসানে পড়েন হোটেল মোটেল রিসোর্ট মালিকরা। কর্মহীন হয়ে পড়েন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অন্তত 30,000 মানুষ। আমাদের যে ক্ষতিটা যে লসটা হয়েছে আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা অবশ্যই এখন থেকে সেটা চেষ্টা করব। আমরা যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি সেটা কাটিয়ে উঠবো বলে আমরা আশা করতেছি। শুধু পর্যটন শিল্প নয়, দুর্যোগের প্রভাব পড়েছে কৃষি খাতেও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 2000 হেক্টরের বেশি ফসলি জমি। নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার ফলজ ও সবজি বাগান। বন্যায় একদিকে ঘরবাড়ি, অন্যদিকে জমির ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক। সব দিকে পানি উঠে বন্যা হয়ে সব ক্ষেতের চাষাবাদ ক্ষতি হয়ে গেছে। শশা ক্ষেত ছিল, লাউ ক্ষেত ছিল, ধান ক্ষেত, এগুলো সব পুকুরে মাছ দিয়েছে, এগুলো সব চলে গেছে। আমার একটা দাবি সরকারের কাছে, যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে আমরা আবারও কৃষি কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের আশ্বাস কৃষি বিভাগের। আর পর্যটন খুলে দেয়ায় দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে বলে জানান জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে পুনর্বাসনের জন্য বা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েট কর্মসূচি এটা চলমান আছে। রিসোর্টগুলি চলা মাত্রই কিন্তু আমার বাজার অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ প্রচুর খাদ্য সামগ্রী এখান থেকে যায়। পরিবহন সেক্টর মানে চাঁদের গাড়িগুলি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে প্রাণচঞ্চল হতে এবং মানে ইকোনমিক ফ্লোটা আবার বেড়ে যাবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মতে জেলার পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল মোটেল রিসোর্টের পাশাপাশি 4 শতাধিক চাঁদের গাড়ি। আর বন্যায় জেলার 2104 হেক্টর ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে হেফাজত সবুজের সঙ্গে। সবুজ, রাঙামাটির যে কাপ্তাই বাঁধ কাপ্তাই বাঁধের পানি পাওয়ার ফলে কাপ্তাইয়ের যে গুলো আসলে খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে প্রতি সেকেন্ড আসলে 9,000 পানি এখানে কর্ণফুলী নদীতে পতিত হচ্ছে। এই কারণে এখানকার যে নিম্নাঞ্চল আছে, বিশেষ করে লঙ্গদু, বাগাইছড়ি, জুরাছড়ি, বটতল, এইসব অঞ্চলের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়, সেই প্লাবনের হাত থেকে আসলে এখন রক্ষা পাবে। এটা আমরা এখানে কথা বলেছিলাম
কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীর সাথে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে সে প্রতি বছর আসলে 107 হলে পানি ছেড়ে দেওয়া হয়, কিন্তু এবার 105 ফিটে পানি ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পানির যে বৃদ্ধির হার এটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সেই কারণে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে সম্প্রতি যে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে দ্বিতীয় দফায় যাতে এই নিম্ন অঞ্চলের মানুষ আর ক্ষয়ক্ষতির শিকার না হয়, এই কারণে আসলে তারা এই বাঁধটি নির্দিষ্ট অর্থাৎ 107 ফিটের আগে খুলে দেওয়া হয়েছে। তো তার সর্বশেষ শেষ করে দিছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে 16টি গেট খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেনীর বেসিক শিল্পনগরে। নানা প্রতিবন্ধকতায় নাজেহাল শিল্প উদ্যোক্তারা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও মিলছে না কার্যকর সমাধান। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আতিয়া সজল। সড়ক যত্রতত্র ভাঙা, ড্রেনেজ সিস্টেমেরও বেহাল দশা। এটি ফেনী বেসিক শিল্পনগরী। সম্ভাবনার এই শিল্পনগরী এখন নানা সংকটে জর্জরিত। উদ্যোক্তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতায় ডুবে যায় সড়ক ও কারখানা এলাকা। পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপত্তা না থাকায় চুরি ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ছে। রাস্তাঘাট, ড্রেনেজ এবং নিরাপত্তাগুলোকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। বন্যা যখন হয়েছিল ড্রেনেজ ব্যবস্থাটা অতটুকু ভালো ছিল না দেখে সব ফ্যাক্টরির মধ্যে পানি ঢুকে গেছে। বারবার রিকোয়েস্ট করার পরেও ড্রেনগুলি পরিষ্কার করতেছে না, গর্ত হয়ে গেছে আর বৃষ্টি হলে পানি জমি থাকে এখানে। তবে দ্রুতই সব সমস্যা সমাধানের আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। আমাদের প্রতিষ্ঠানগুলো হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, সেহেতু ওনাদের এটা আমাদের উদ্যোক্তাদের এটা অধিকার যে এই জিনিসগুলো পাওয়ার। সেক্ষেত্রে আমরা পৌরসভার সাথে আলোচনা করেছি, পৌরসভা আমাদেরকে আশ্বাস দিয়েছে এই জিনিসটা আমাদেরকে সলভ করবে। ফেনী বিসিকের পয় নিষ্কাশনের জন্য বিসিক শিল্পনগরী থেকে আসা অসংখ্য এরকম সরু ড্রেন যুক্ত হয়েছে বিসিকের সামনে সড়কের পৌরসভার এই ড্রেনটিতে। কিন্তু ড্রেনটির তলদেশ তুলনামূলকভাবে উঁচু হওয়ায় এখানকার পানি উল্টো বিসিক নগরীর ভিতরে ঢুকে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও শুধু আশ্বাস মিলছে না সমাধান। আমাদের প্রকৌশল বিভাগের সাথে ইতিমধ্যে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। এটা ওয়াটার লেভেল মেনটেন করে এটা নতুন করেই আসলে করা লাগবে। এই মুহূর্তে রাজস্ব প্রকল্প নেই, সামনের স্টেপে আমরা একটা প্রকল্প নিয়ে নেব এবং এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। 1962 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর উপজেলার চাঁড়িপুর মৌজায় 25.4 একর জায়গা জুড়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরীটি। 152টি প্লটের মধ্যে 142টি শিল্প ইউনিটের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে বর্তমানে ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, ফুড প্রোডাক্ট, রাবার সহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার বেশ কয়েকটি রপ্তানিমুখী। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন এ সময়ের বাণিজ্য। পার্ক অ্যাভিনিউ আয়োজন করলো এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। পার্ক অ্যাভিনিউ তাদের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে এই বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করে। এই বিশেষ আয়োজনে অংশ নেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও ক্যাম্পেইনের বিজয়ীরা। এ সময় পার্ক অ্যাভিনিউ তাদের নতুন পার্ক অ্যাভিনিউ 8X নিওনো গ্যাস পারফিউমের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। পণ্যটি আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে বলে জানান তারা। আবারও মধ্যপ্রাচ্য উত্তেজনায় ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বিশ্ববাজার। বেড়েছে সয়াবিনের বীজ, পাম তেল, ক্যালন সহ সূর্যমুখী তেলের দাম। আবারও মধ্যপ্রাচ্য উত্তেজনায় হুমকির মুখে হরমুজ প্রণালী। এতে জ্বালানি তেলের বাজার অস্থির হওয়ার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বিশ্ববাজারও।
অতিরিক্ত মজুত আর উৎপাদনের পূর্বাভাস থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে হামলার খবরে জ্বালানি তেলের সাথে সাথে ঊর্ধ্বমুখী সয়াবিন বীজের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 1.07% বেড়েছে সয়াবিন বীজের দাম। প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $12.04। ঊর্ধ্বমুখী ক্যানোলার দামও এক সপ্তাহে 2.17% বেড়ে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $566.39। ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দর সপ্তাহ ব্যবধানে 2.30% বেড়ে প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,690। দাম বেড়েছে পাম তেলেরও, এক সপ্তাহে 1.15% বেড়ে প্রতি টন এই তেল বেচাকেনা হয়েছে $1,114.53। অন্তরা সেন, সময় সংবাদ। নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্স চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রায় 1500 কোটি সুইডিশ ক্রাউন লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। ক্ষতি সামলাতে নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি আনার কথা জানিয়েছে ভলভো। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো কার্সের মালিকানার বড় হিস্সা চীন ভিত্তিক কোম্পানি গ্রিলি হোল্ডিং এর। চলতি বছরের প্রথম 6 মাসে কোম্পানিটির মোট মুনাফা দাঁড়িয়েছে মাত্র 80 কোটি সুইডিশ ক্রাউন, প্রথম প্রান্তিকে যা ছিল 1600 কোটির ঘরে। বিশ্ববাজারে গাড়ি বিক্রির প্রতিযোগিতায় এত বড় পতন ঠেকাতে অটোমেশন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে জোর দিয়েছে ভলভো কার্স। প্রতিষ্ঠানটি বলছে বছরের দ্বিতীয়ার্ধেই এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব, তবে তা নির্ভর করবে ভলভোর নতুন ফ্ল্যাগশিপ EX60 মডেলের গাড়িটি কতটা জনপ্রিয়তা পাবে তার উপর। ভলভোর প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান স্যামুয়েলসন জানিয়েছেন, চীনের কঠিন বাজার পরিস্থিতির মধ্যেও বছরের দ্বিতীয়ার্ধে তারা অধিক লাভ করবেন। এছাড়া নতুন মডেলের ভলভোটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারেও ব্যবসার ক্ষতি পুষিয়ে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাকান স্যামুয়েলসন। ভলভোর দাবি, গত বছর 1800 কোটি ক্রাউন আয় করেছিল গ্রিলি হোল্ডিং। তবে মার্কিন শুল্কের প্রভাবে এবছর কোম্পানিটির সার্বিক আয় কত ঠেকবে তা পর্যবেক্ষণে রেখেছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ। নতুন প্রযুক্তি আর উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক বাজারে অবস্থান আরও শক্ত করতে চায় বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। আর সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকায় প্রায় $64 কোটি বিনিয়োগ করে শুরু হয়েছে নতুন প্রজন্মের হিলাক্স পিকআপ উৎপাদনের কাজ। দক্ষিণ আফ্রিকায় নতুন করে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ লক্ষ্যে দেশটির ডারবান কারখানায় নতুন প্রজন্মের হিলাক্স পিকআপ উৎপাদনে $63 কোটি 40 লাখ প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে শেষ হয়েছে 77% বেশি কাজ। শুরু হয়েছে নতুন হিলাক্সের পরীক্ষামূলক উৎপাদনও। বৃহস্পতিবার ডারবানের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে টয়োটা সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী অ্যান্ড্রু কির্বি জানান, কারখানার আধুনিকায়ন সহ পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুনের মধ্যে। এরপর বছরে প্রায় 1,40,000 ইউনিট হিলাক্স উৎপাদন করবে তারা, যার একটি বড় অংশ রপ্তানি হবে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। এদিকে দক্ষিণ আফ্রিকার বাজারে চীনা ব্র্যান্ড চেরির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন গাড়ির প্রযুক্তিতেও থাকছে বড় পরিবর্তন। যোগ হয়েছে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক চালক সহায়ক প্রযুক্তি। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান, ইকোসোকের সভাপতি ও সহসভাপতির সঙ্গে বাণিজ্য মন্ত্রীর বৈঠক, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস। বন সুবিধার অপব্যবহার করে 108 কোটি টাকা রাজস্ব ফাঁকি, ফেঁসে যাচ্ছে চট্টগ্রামের পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিকেএমইএর। এবং চট্টগ্রাম বন্দরে 10,000-এর বেশি কন্টেইনার নিয়ে জটিলতা কাটছেই না, নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় পণ্য নষ্টের অভিযোগ, সংশ্লিষ্টদের তদারকি বাড়ানোর তাগিদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।